হ্যালো, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান অ্যান্ড টু মি টু। কারণ আমাদের সবার উপরে শান্তি বর্ষিত হওয়া একদম অত্যাবশ্যক। আর শান্তি মানে অবশ্যই সেটা পিস, বাট নট এ ব্যাড কোনো, মানে অন্য কোনো নেগেটিভ ওয়ার্ড। অ্যাকচুয়ালি নেগেটিভ কথাটাও ওইভাবে বলা ঠিক না। সাপোজ নেগেটিভ আর নস্টালজিক ইজ নট এ সেম ওয়ার্ড, বাট নট ইভেন সিনোনিম ওয়ার্ড। তো হোয়াটএভার প্রত্যেকটা আলাদা, প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা মিনিং। তো আজকে বেশ কিছুদিন পর আসছি, কারণ হচ্ছে আমার এই যে মুখের অবস্থা খুব ভয়াবহ। এটার জন্য যে আসছি তা না, এটার জন্য আসা উচিত হয় নাই, কারণ হঠাৎ করে একদম সম্পূর্ণ মুখের চামড়া তো এমনিতেই চলে যায়, ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে বা কিছু, কিন্তু ভয়ঙ্করভাবে ভিতর থেকে গোটা হওয়া শুরু হয়েছে এবং বিস্ফোরণের মতো। বিস্ফোরাও না, হোয়াট ইজ দ্যাট আল্লাহ জানে। এটা দিস ইজ নট এ ফোড়া ইভেন, এটা ফোড়া না। যে ভিতরের যখন আমার ইন্টারনাল বোন বা হাড় যখন, মানে স্কেলেটন বা মুখের ভিতরে তো খুলি থাকে, স্কাল, ওটা যখন মেল্টেড হয় তখনই এই জিনিসগুলো হয়, বিভিন্ন জায়গা থেকে লিভ করতে চায় বিভিন্ন ওয়েতে, তখন এই জিনিসটা হয়। এটার সাথে এটা কিন্তু ফোড়া না। আর এখানে যেটা হচ্ছে, এটা খুব সাধারণত ওই যে ভেইন আর্টারিগুলা গলে গেছে এখানে আবার, যেটা বিল্ড হয়েছিল কিছুটা বিল্ড। এটা নিয়ম, কখন যখন কোনো কিছু শরীরের যদি মানুষের লাইফ থাকে, কোনো কিছু ডিস্ট্রয় হয়ে যায়, গলে যায়, বার্ন হয়ে যায়, সেটা আবার নতুন করে বিল্ড আপ হয়। তো এটা আমার একদম ইয়ে হয়ে গেছিলো, এটা বিল্ড আপ হচ্ছিল। বিল্ড আপ হওয়ার অবস্থাতে আবার এখানে আবার গত 2-3-4 দিন হয়, এটা আবার ইয়ে হয়ে গেছে, গলে গেছে। ভিতরের যে ভেইনটা, যেটা বিল্ড আপ, মানে যেটা রিকানেক্ট হইতেছিল, সেটা আবার গলছে। এখন গলে একদম যে গোস্ত বের হয়ে গেছে এদিক থেকে ভিতরে তো, মানে আর্টারিগুলো পুরা বের হয়ে আসতেছে, যে পুরা একদম এইখানকার যে আর্টারিটা সম্পূর্ণ গলে গেছে এইখান থেকে এই পর্যন্ত, এবং ভয়ঙ্কর যন্ত্রণা। বাট নাথিং টু ডু, এটা আমি রাখছি কেন, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আরও 8-10 বছর, যদি কখনো সুস্থ হতে পারি, বা এই ধরনের ব্যাপারগুলো যখন না ঘটবে না আর কি আমার সাথে, যদি কখনো এরকম দিন আসে, আল্লাহ যদি তার আগে নিয়ে না যান, তাহলে হয়তো বা এই আমার টেলিকাস্টগুলো বা এই ভিডিওগুলো আমি দেখতে পারবো। আমি মেমোরাইজ করার চেষ্টা করব, আমি দেখার মনে করব যে না, আমার একসময় এই সময়গুলো গেছে। আর যদি না, আল্লাহ আমাকে এই অবস্থাতেই একসময় তুলে নিয়ে যান, এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। যখন আল্লাহ চাবেন তখন যাইতে হবে। আল্লাহ যদি চান যে আমি বেঁচে থাকি, তাহলে অনেকদিন বাঁচবো। বাট এটা সম্পূর্ণ আমার, যিনি আমাকে সৃষ্টি করছেন যে আল্লাহ, তার উপরে নির্ভর করতেছে। আমাদের হাতে তো কোনো কিছুই নাই। এমনকি আমাদের সবচেয়ে বড় বড় সায়েন্টিস্ট দেখাতেন, রিসার্চ সেন্টার দেখাতেন, বাট ওনার রিসার্চ সেন্টার অনেক, ইভেন একটা মৃত মানুষকে জীবিত করা যেতে পারে কিছু নির্দিষ্ট কন্ডিশনে। সাপোজ একজন মৃত মানুষকে যদি বার্ন করে ফেলে, তাকে কিন্তু জীবিত করা যাবে কীভাবে, তার ক্লোনিংয়ের মাধ্যমে। কিন্তু ক্লোনিং করাটা যখন করবে, তখন কিন্তু তার আত্মাটা কিন্তু কখনো ফেরত আসবে না, তাই না? কিন্তু একজন মানুষ যখন মৃত্যু ঘুমে চলে যায়, যেরকম সূরা কাহফে বলেছে 309 বছর 7 জন, বা অ্যাকচুয়াল মানে নাম্বারটা কি, নো ওয়ান নো, বাট বেশ কয়েকজন 309 বছর একটানা, বা মোর দ্যান 300 ইয়ার্স একটানা ঘুমিয়েছে। তারপরে আল্লাহর ইচ্ছা তার 300 বছর পর থেকে, এটা তার মানে দ্যাট মিনস অ্যাকচুয়ালি আমরা মৃত্যু না, আমরা আসলে ঘুমিয়ে যাই। এবং ঘুমায় গেলে কিন্তু এমনিতেও আমাদের লাংস, কিছু কিছু জিনিস, লাংস, লিভার, হার্ট, এগুলো কাজ করতেছে। যখন মানুষ ঘুমায় যায় তখন তাকে টেস্ট করে দেখা হচ্ছে, ডাক্তাররা টেস্ট করে। আমি হয়তো যখন ঘুমাই, তখন কিন্তু যে কোনো ডিফথেরিয়া যখন হয়েছিল, তখন আমি ঘুমায় গেলেও আমাকে ডাক্তার এসে ওই ঘুমন্ত অবস্থাতেই চেক করতো, হসপিটালে লেডি ডাক্তাররা, যে আমি ঘুমাচ্ছি, যে আমার হার্ট পালস, তারপরে লাংসের যে অ্যাক্টিভিটিসগুলো, পালসের অ্যাক্টিভিটিসগুলো, যে এদের ইয়াগুলা ওনারা ক্যালকুলেট করতো যে ঠিক মতো আছে কি না। তো তো এই জিনিসগুলো হয়। কিন্তু মৃত্যুতে যে জিনিসটা হয়, কোনো বডি অর্গানগুলো যেগুলো রেগুলারলি কাজ করে, যেরকম পালস, তারপর হার্ট, লাংস, এটার যে লাংস কাজ করে কীভাবে, মানুষ নিঃশ্বাস নেয় ঘুমিয়ে গেলেও। তারপরে পালস কাজ করে, যেটা শিরা উপশিরাগুলোতে যে রক্ত প্রবাহিত হচ্ছে, ওটা থেমে যায় না, ওটা প্রবাহিত হচ্ছে, এটা বোঝার জন্য তখন এখানকার যে বিটগুলো আসে সেটা থেকে বোঝা যায়, পালস থেকে বোঝা যায়। তারপরে হার্ট বিট থেকে বোঝা যায় যে হার্ট রক্ত পাম্প করে ব্রেনে পাঠাচ্ছে, ব্রেন থেকে আসতেছে। কিন্তু মানুষ যখন মৃত্যু হয়ে যায়, তখন বেসিক্যালি এই 3টা অর্গান কিন্তু একদম স্টপ হয়ে যায়। মানে অর্গান বলবো না, যেরকম
পালস কিন্তু অর্গানের বিষয় না, এটা হলো শিরা উপশিরা সারা বাড়িতেই, কিন্তু যে কোনো একটা পালস মানে যে কোনো একটা শিরা উপশিরা টাচ করলেই মানুষটা টের পায়। কিন্তু বাকি যে দুইটা অর্গান ওটা কিন্তু জীবিত অবস্থাতেও কিন্তু মৃত মানুষ যখন মারা যায় তখন কিন্তু ওই দুটার কোনো রেসপন্স পাওয়া যায় না, কিন্তু তারপরেও কিন্তু সেটা ঘুম। এটাই আসলে ওই কয়েকজন যে ঘুমিয়েছিল 300 বছর, কারণ আল্লাহ তালা তাদেরকে কিভাবে ফেরত নিয়ে আসলেন, কিভাবে ঠিক না, আল্লাহ পারেন না কোনো কিছু না, আল্লাহ যে কোনো অবস্থা, যেরকম ক্লোনিং তো এটা আল্লাহরই দিয়ে একটা জ্ঞান, যেটা মানুষ অবজার্ভ করে মানুষ এটাকে অবজার্ভ করেছে, তারপর এটা টোটালি এটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে মানুষ পৃথিবীতে আসছে। কিন্তু সেটা কিন্তু কোনো জেনেটিক মেমোরি ছাড়া, রিমেম্বারেন্স ছাড়া আর কিছু কিন্তু থাকে না। হ্যাঁ, কিন্তু আমি যেরকম সাপোজ আমি যদি এখন মারা যাই, যদি আমি এই অবস্থায় আমার এই সমস্ত স্মৃতি নিয়ে যদি আমাকে ফেরত আসতে হবে, আমার আত্মাটা আসতে হবে। আমার আত্মাটা কোথায়? এই আত্মা কিন্তু মেইন জিনিস, যেটা কিনা আমাদের সম্পূর্ণ কন্ট্রোল করে। আত্মাটা ফেরত আসতে হবে। তো আত্মা ফেরত আসার পেছনে মূল কিভাবে আসবে, সেটা হলো আমার বডিটা অবিকৃত থাকতে হবে যে কোনোভাবে। তো বডি যদি অবিকৃত থাকে তাহলে কিন্তু একজন মানুষ আবার ফেরত আসতে পারে এই পৃথিবীতে, মানে উইদাউট নতুন করে জন্ম নেওয়া। নতুন করে তো জন্ম দিতে পারবে না যদি না ওটা একদম বিবর্তন, যেরকম আমাদের জেনারেশন, আমার নানু নাই, কিন্তু নানুর পরেও আজকে নানু মারা যাওয়ার পরেও আমার আন্টিদের মনির আন্টির কি একটা বাচ্চা হয়েছিল? না, মনির আন্টির বাচ্চা আর নানু বেঁচে থাকতে হয়েছে। তো আমার নানু মারা গেছে, তো এরপরে যদি আমার আন্টিদের আরও বাচ্চা হতো, বা না হলেও আমার খালতো ভাই বোনদের বাচ্চা হচ্ছে, তো ওদের যে বাচ্চা মানে নানুর যে নাতিপুতিন হচ্ছে, ওরা কিন্তু নানুর জেনারেশনকে বিলংস করতেছে, আমার দাদা দাদির জেনারেশনকে বিলংস। যেমন আমার দাদা আমার জন্মের আগে মারা গেছে, তো আমার নানা আমার জন্মের আগে মারা গেছে, আমরা কিন্তু তাদেরকে বিলংস করছি, কিন্তু আমরা কিন্তু তাদের পুনর্জন্ম নিয়ে আসি নাই, ওনাদের জেনেটিকলি যা নিয়ে আসছি। কিন্তু এক্স্যাক্ট যে আমি এই যে আমি মারা গেলে এক্স্যাক্ট আমাকেই যদি ফেরত আনতে হয়, তাহলে কিন্তু আমার মৃত্যুর পরে আমার বডিটা অবিকৃত থাকতে হবে। বডি যদি নাই হয়ে যায়, বার্ন হয়ে যায়, বা কোনো কিছু একদম মানে এটাকে রিকভার করার মতো অবস্থা না থাকে, তাহলে কিন্তু আমি কোনোদিনও, কারণ আমার আত্মাটা আমার কাছে আসবে না। কারণ আত্মা যখন মানুষ বেরোয় যায়, কিয়ামতের আগ পর্যন্ত কিন্তু আত্মাটা সেটা মহাশূন্যের সব জায়গাতে ভিজিট করে। আল্লাহ যদি চান তাহলে জান্নাতে যায়, আল্লাহ যদি চান তাহলে হয়তো বা যেখানে যাবে, যে কোনো জায়গায় আত্মা যেতে পারে, কিন্তু ইভেন তার বাড়িতেও ফেরত আসতে পারে। কিন্তু বাড়ি থেকে বের হয়ে যায় কখন? যখন অ্যাকচুয়ালি আল্লাহ চায়, যখন আজরাইল নিয়ে যায়। কিন্তু সে আজরাইলের কাছ থেকে আজরাইল নিয়ে নিশ্চয় মানুষের সোলটাকে নিশ্চয় একটা নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেয় বা কিছু একটা, কিন্তু যখন আল্লাহ যদি চান তাহলে সেটা কিন্তু আবার ব্যাক করতে পারে। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। ইভেন ওই যে ক্লোনিংটা, যে ওইটাও রিমেম্বারেন্স সম্পূর্ণ দিয়ে ওই জেনেটিক যতটুকু আছে, কিন্তু কথা হলো ক্লোনিং হলে কিন্তু একটা, যেমন আমি যা করেছি, যা পড়েছি, আমার সেল তো মাসল তো আসতেছে না, এটা নতুন করে আবার বিল্ড হচ্ছে ওইটা অনেকটা ক্লোনিং আর মা মেয়ে বা মধ্যেও কোনো পার্থক্য নাই। একজন মায়ের পেটে যে মেয়েটা হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি মায়েরই একটা ক্লোন হয়, তাই না? আমার আম্মু যেরকম তার মায়ের ক্লোন ছিল, দেখতে আলাদা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি মায়ের থেকে আসা। নানু, আমার আম্মু প্লাস আমার সব আন্টিরা আমার নানুর থেকে আসা, আবার আমার থেকে আমার বাচ্চারা আসছে, আমি আমার আম্মার থেকে, আমি আমার ভাই আম্মুর থেকে আসছি। তো এই বিষয়গুলো হলো সবচেয়ে এটা বড় কথা, যেটা ক্লোনিংয়ের সাথে কিছুটা মিলে। এই ক্লোনিং অনেকটা এই ধরনের। পার্থক্য হচ্ছে ক্লোনিং একদম হুবহু তাই হয়, কারণ সেল জেনেটিক গঠনটা তার একদম স্ট্রেট জিন থেকে তৈরি করা হয়, কিন্তু আত্মাটা কিন্তু ডিফারেন্ট। কারণ জিন থেকে তৈরি অনেকটা যমজ দুইটা মেয়ের মতো, দুইটা যমজ বোন, কিন্তু দুজনের দুই আত্মা, অনেকটা সেরকম। কিন্তু যে ধর সাপোজ দুজন যমজ বোন মারা গেল, কিন্তু মারা যাওয়ার পর তাদের শরীর অবিকৃত থাকলো, সব কিছু থাকলো, আল্লাহর যদি ইচ্ছা, আল্লাহ যদি না চান তাহলে ওই আত্মা কোনোদিন কেউ ফেরত আনতে পারবে না, পৃথিবী যত বড় রিসার্চ সেন্টারই হোক না কেন। কিন্তু যদি আল্লাহ চান তাহলে কিন্তু ওই আত্মা আবার আসা সম্ভব, এবং পৃথিবীতে এসে সে তার সব কিছু কমপ্লিট করতে পারবে, সে যা চাপে। যেন আমার খুব মনে হয় যে আমার আম্মু যদি লাশ অবিকৃত থাকতো, আমি খুব চেষ্টা করতাম। আমি তো জানি না, আমি আল্লাহ তার কবরে যে অবস্থা, কারণ অনেক রকম কথা বলবে এটা নিয়ে, বাট আমি জানি যে আমি ইসলামের বাইরে কিছু বলছি না, বা কোনো ধর্মের আল্লাহর বাইরে কোনো কথা বলছি না। এটা কিন্তু অনেকেই মেনে নিবে না, বিশেষ করে কারণ আমাদের দেশের যে ধর্ম নিয়ে যারা অ্যাকচুয়ালি করেন, আমি শিওর যে আমার সাথে
দুবাই বা মিডল ইস্টের লোকজন একমত হবে, কিন্তু অনেক দেশের লোকজন আছে, আর বিশেষ করে আমাদের দেশের যারা তথাকথিত, বলবো না অবশ্যই, উইথ ডিউ রেসপেক্ট, যারা ধর্ম নিয়ে লেখাপড়া করছেন এবং ধর্ম নিয়ে হায়েস্ট অবস্থায় গেছে, তাদের ভিতরে প্রথমে প্রাথমিকভাবে ওনারা এটা নিতে পারবে না, ওনারা এটার ডেপথেও যাবে না, ওনারা প্রথমেই ধরে নেবে যে জিনিসটা একটা ইলিগেল কাজ, বাট টোটালি, বা ইলিগেল কাজ তো দূরে থাকে, আমি তো এই কাজে যেতে পারছি না, বা চিন্তাটা ইলিগেল, দিস ইজ নট রাইট। কারণ আমি কিন্তু একবারও বলি নাই যে একজন বৈজ্ঞানিক পারে কিন্তু আল্লাহ পারে না, আমি বলছি যে আল্লাহর যদি ইচ্ছা, আল্লাহ যদি চান তাইলে আসবে। আর যখন আল্লাহ এটার লেগেসিটা ফিক্স করবে, এনশিওর করবে, তখন কিন্তু এটা কোনো দিনও ওটা ইলিগাল বা আউট অফ রিলিজিয়ন না, ইন রিলিজিয়ন। তো সো এটাই হলো সবচেয়ে বড় কথা। তো হোয়াটএভার, এখানে আসার পর আমার মারাত্মকভাবে চুল পড়ে গেছে, আমার এখান থেকে অলমোস্ট চুল নাই ধরতে গেলে, এইটুকু চুল সম্পূর্ণ উঠে গেছে, একদম এমন হালকা হয়েছে বলার বাহিরে, সম্পূর্ণ চুল উঠে গেছে। আর এই যে চুলগুলা যেটা আছে এটা হলো পিছনের চুল, তাও এটা মানে একটু ফুলে যায় যখন আমি চুলটা শ্যাম্পু করি। আমি মাসে 2বার বা 3বার, 5-6বার, 5বার মাসে আমি শ্যাম্পু করি চুল। তো এই 5th টাইম পরে চুলটা একটু ভালো থাকে, এইরকম চুল কিছুদিন থাকে না, যখন বেনি করি বা বাইরে যায় চুল বেঁধে খোপা খোপা, খুব একটা করা হয় না, কিন্তু বেনি টেনি করা, খোপাও করা হয়। তো যখন বেঁধে টেতে যায় তখন দেখা যায় যে আসি যখন মাথার, তখন এখন তো শীতে, প্রচণ্ড শীতে একদম সব কভার্ড হয়ে যায়। তো যখন আমি কভারটা খুলে ফেলি, বাসায় আসি, তখন দেখি চুল একদম তেলতেলে হয়ে গেছে, অয়েলি হয়ে গেছে, অথচ আমি কোনো মাথায় জীবন আমি তেল দিই না। আমি আমার মাথায় কোনদিন তেল দিচ্ছি না আমার মনে পড়ে না, একদম মনে হয় খুব ছোটো অবস্থায় মানে। আর মেজর হারুনের সাথে যখন আমার বিয়ে হয়, দিদান লেফটেন্যান্ট হারুন, বিয়ের পরে 1993 অক্টোবরে তো বিয়ে হয়। তো তারপরে আমি কিন্তু বহু বছর অয়েল দিয়েছি, কখন? শুধুমাত্র জাস্ট বিফোর শ্যাম্পু, যখন আমি শ্যাম্পু করতাম ঠিক তার আগে আমি একটু অয়েল ম্যাসাজ করতাম। কিন্তু এখন গত 17-18 বছর ধরে সেটাও প্রয়োজন হয় না, আমার মাথায় কোনো অয়েল দিতে হয় না, অয়েল ছাড়া আমি মাথা ডিরেক্ট এখন ইয়ে করতে পারি। কিন্তু আগে পারতাম না, আগে চুল খুব রুক্ষ হয়ে যেত যদি আমি একটু অয়েল ম্যাসাজ না করে শ্যাম্পু করতাম। কিন্তু এখন আমি শ্যাম্পুটা ডিরেক্ট করতে পারি, মেবি এখনকার শ্যাম্পুগুলো ডেভেলপ করছে আগের শ্যাম্পুর চাইতে। আগে যে আমি আমার হোল লাইফে সানসিল্ক ইউজ, অ্যাকচুয়ালি আমি তো 1973-তে হয়েছে, অ্যারাবিয়ান 1393, মানে 1393, অ্যারাবিয়ান 9th শাওয়ান। তো এই সময়টা অ্যাকচুয়ালি শাওয়ান হচ্ছে অ্যারাবিয়ান লায়ন। তো হোয়াট এভার দ্যাট ইজ, দ্যাট ডাজেন্ট ম্যাটার যে লায়ন হোক আর, কারণ আমি একজন মানুষ, এটা হলো সবচেয়ে বড় কথা। আর তার থেকেও বড় কথা হলো আমি জোডিয়াক সাইনে ভার্গো, বাট অ্যাকচুয়ালি মানুষের মানে এটা 73 হচ্ছে ওয়াটার সাইন, আর ওয়াটার সাইন মানে হচ্ছে জুস মানে হচ্ছে, আমি মুসলিম, অ্যাজ এ মুসলিম 100% মুসলিম, কিন্তু টেন্ডেন্সি অ্যান্ড দ্য ক্যারেক্টারিস্টিক হলো রাব্বি টেন্ডেন্সি। আর রাব্বি হতেছে জুইশদের, শুধু জুইশদের না, অ্যাকচুয়ালি আমাদের অ্যারাবিয়ানদের, আরব নামটাই আসছে কিন্তু রব বা রাব্বি থেকে, সূর্য থেকে। এবং বেসিক্যালি তারা খুব পায়াসই না, সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট, এবং তাদের অ্যাক্টিভিটি সব কিছু অসাধারণ। এটা হলো মানে হাজার হাজার বছর ধরে আরবদের নাম কিন্তু এভাবে আরাবিয়ান হয়ে আসছে, আরব এবং আরাবিয়ান, এবং সূর্য কেন্দ্রিক আর কি পুরাটাই। এটা একটা অসাধারণ বিষয় যে মহাবিশ্ব সূর্য কেন্দ্রিক, চাঁদ কেন্দ্রিক না। চাঁদ এটা কিন্তু আগে সবাই জানতো যে পৃথিবী, এই মহাবিশ্ব চাঁদ কেন্দ্রিক, ওয়ান্স আপন এ টাইম, টলেমির সময় খুব সম্ভবত। কিন্তু আসলে তো এই বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে সূর্য কেন্দ্রিক, মানে বিশ্ব ব্রহ্মাণ্ড ঠিক না, আমাদের এই গ্যালাক্সিটা, এই সৌরজগৎটা সূর্য কেন্দ্রিক। তো হোয়াট এভার, এই সূর্যকেন্দ্র থেকে এটা তো সবার আগে মিডল ইস্ট থেকে আসছে, লেবানন প্লাস। তো তার ভিতরে ইসলাম ধর্মে কোরআন শরীফ এটা খুব ক্লিয়ারলি আসছে, আল্লাহ একদম ডিরেক্ট। আগে নিশ্চয়ই আমি শিওর, যেহেতু আল্লাহর তরফ থেকেই ইঞ্জিল এসছে, বাইবেল, তারপরে তৌরা আসছে জুইশদের, তারপর জবুর আসছে, যেটার থেকে কিনা গেইস করা হয় হিন্দু ধর্ম এসছে, বেদ এসছে, সবগুলো কিন্তু আল্লাহর তরফ থেকে আসছে। কিন্তু আল্লাহর তরফ থেকে আসলে ওটা এত হাজার হাজার বছর ধরে অনেক কিছু চেঞ্জ হওয়ার থেকে বড় কথা ওনারা অ্যাড করেছে মানুষ প্রচুর পরিমাণে।
তো আল কোরআনে আল্লাহর রহমতে হাদিস বাদে আল কোরআনে যেটা স্ট্রেইট ওখানে কিছু অ্যাড করে নেই, বাট দ্য থিং ইজ আমরা এটার অর্থ ঠিক মতো বুঝতে পারি না, অর্থটা আমরা ঠিক মতো ডিকোড করতে পারি না এটার জন্য, কারণ ওখানে কোরআন শরীফেই এটা দেওয়া আছে যেটা অর্থ অনেক রূপ করতে অ্যাট এ টাইম অনেকগুলো অর্থ হয়। তো মিনিংয়ের কারণে আমাদের অনেক বোঝার অনেক ভুল হয়। আর তার থেকে বড় কথা মেন্টালিটি। সাপোজ আজ থেকে ১,৫০০ বা ১৪০০ বছর আগে অ্যারাবিয়ানদের মেন্টালিটি যখন ছিল তাদের সাথে এখনকার অ্যারাবিয়ানদের মেন্টালিটি মিলবে না। আর সেখানে আমরা বাংলাদেশিদের সাথে তো অ্যারাবিয়ানদের এই ১৪০০ কেন ৫,০০০ বছর ধরে অ্যারাবিয়ানরা যেভাবে চিন্তা করে সেভাবে চিন্তাই করবে না। যদিও আমরা এক আদম হাওয়া থেকে সবাই এসেছি, কিন্তু হাজার হাজার বছরের পরিক্রমায় বিবর্তনে কিন্তু সব মোটামুটি ডিফারেন্ট আলো বাতাস এনভায়রনমেন্ট জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট সব কিছু মিলে কিন্তু একদম ডিফারেন্ট হয়ে গেছে সবাই, চিন্তা ভাবনা সব কিছু কিন্তু ওটার উপর ডিপেন্ড করে, ওটার উপর ডিপেন্ড করে কিন্তু গ্রো করে যে মানুষের মানসিকতা মেন্টালিটি সব কিছু। তো আমাদের বাঙালি মেন্টালিটি ইজ ডিফারেন্ট তো অ্যারাবদের চাইতে। তো সো ন্যাচারালি কোরআন শরীফের অর্থ ওরা যেভাবে করে বুঝবে আমরা কিন্তু সেভাবে বুঝবো না, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে বুঝবো। এবং বুঝাটা খুব একটা অন্যায় কিছু না, কারণ আমাদের লাইফস্টাইল আমাদের জিওগ্রাফিক্যাল স্টেট সব কিছু কিন্তু আরবদের মতো না। তারপর যে কথার থেকে আরেক কথা চলে আসছি, সেটা হচ্ছে আমি কিন্তু বেসিক্যালি আরব বেসড। কীভাবে মিডল ইস্ট বেসড, কারণ আমার বংশগতভাবে আমার নানু তো পুরো আমার নানুর যে পূর্বপুরুষ ওনারা ছিল একদম পার্সিয়ান। আমার নানু পর্যন্ত, নানুর ভাই বোনরা পর্যন্ত সবাই পার্সিয়ান জানতেন, পরিবারে সবাই ফার্সি জানতেন এবং ফার্সিতে কথা বলা, ফার্সিতে ভাষায় লেখা সব কিছু তারা মেনে করতো। কিন্তু আম্মুর দাদার পরিবারের রান্না, দাদার পরিবার খুব সম্ভবত তাদের পূর্বপুরুষরা এসেছিল পেশোয়ার বা আফগানিস্তান, মানে ওই 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 এরিয়া থেকে আর কি, পাকিস্তান বা গ্রেটার ভারত যেটা ছিল ওদিককার, পাঞ্জাবও ঠিক না, পেশোয়ার ওদিক থেকে আসছিল, ঠিক যেরকম আমার দাদির পরিবারও কিন্তু ওদিক থেকে আসা। বাট দাদির পরিবার অনেকের ধারণা করে যে সো ওই আরব কান্ট্রি থেকেও আসতে পারে, বাট নট শিওর। কিন্তু আমার নানুরটা একদম মানে সিগনিফিকেন্টলি নট অনলি একদম আউট অফ শিওর যে তাদের পূর্বপুরুষরা, যেমন আমার নানুরা ৩ বোন এবং ৪ ভাই ছিল, তাদের পূর্বপুরুষরা যে আমার নানুর যে বাবা একদম 100% আউট অফ শিওর যে হি ইজ ফ্রম ইসের থেকে সে আসছে। নানুর মানে বাবা যে বাবার এবং তার যে পূর্বপুরুষ আর কি, বাবার বাবা, এটা সম্পর্কে একদম 100% আউট অফ শিওর। এবং ওনারা এটা বলেও গেছে, কিন্তু আম্মুরা এটা হাইড করতো যে তারা এটা পার্সিয়া থেকে আসা। পার্সিয়া বলতে ইরান থেকে, ইরান তৎকালীন পার্সিয়া, কারণ ইরান কথাটা কিন্তু আগে বলতো না, আগে বলতো পার্সিয়ান। হ্যাঁ, ফার্সি পার্সিয়ান। তো ওভাবে করে ফার্সি তো এখন বাংলাতে বলে ফার্সি, কিন্তু ওরা কিন্তু পার্সিয়ান বলে। আমি যখন ইরান গিয়েছিলাম ওরা কিন্তু পার্সিয়ান বলে। তো যেটাই হোক, আল্লাহ যেটাই করুক, যাই করুক, যেভাবেই যাক, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। তো আমরা ইসলামের পথে ছিলাম। আমি কিন্তু মাথায় কাপড় দিই না, মাথায় কাপড় দেয় হচ্ছে মেজর হারুনের ওয়াইফ। শি ডাজ হিজাব স্ট্রিক্টলি, ভেরি স্ট্রিক্টলি। আগে চোখ ছাড়া কিছু বের করতো না, এখন মোটামুটি মানে সব এখন শুধু মাথা কভার করে, কোনো অসুবিধা নেই। এবং টোটালি up to her and their family, Major Harun and his second wife. But আমি alone, আমি এখন রাখতে পারি না বিকজ অফ যে আমার মাথার হাড় গলার পর থেকে তো ইম্পসিবল। বাট আমি অ্যাকচুয়ালি মাথায় কাপড় বা এই হিজাবটা বাদ দিয়ে দিচ্ছি 2015 বা 14 লাস্টের থেকে। কারণ সবাই আমাদের আল্লাহর রসুল আর হজরত খাদিজার ভুল জিনিসটা অ্যাপ্লাই করতে চায়। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার হাজব্যান্ড হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এটা অ্যাকচুয়ালি ওনাদের যে সিস্টেমে হচ্ছে, এটা এখনকার যুগে যারা অ্যাপ্লাই করতে চায় অ্যাকচুয়ালি তারা কখনো ইসলামের ভিতরে নেই, যারা এটা অ্যাপ্লাই করতে চায়। আই ওয়ান্ট টু বিলিভ। এবং যারা এটা নিয়ে আমার সাথে তর্ক করবে এবং এ করবে, মানে আমার সাথে তর্ক না, আমার সাথে চরমতম অন্যায় করবে তারা, হুএভার, কারণ এটা কখনো পসিবল না। দিস ইজ নট পসিবল অ্যাট অল। আমরা যেটা সম্ভব যে আমরা ওনাকে ফলো করবো। যেমন হজরত খাদিজা একজন অসাধারণ মহিলা ছিলেন, উনি যখন খ্রিস্টান ছিলেন তখন ওনার মতো একজন মানুষ ছিলেন, মানে ওই সময় মক্কা এবং আরবে ওনার মতো একজন মহিলা, মানে নিষ্পাপ, ইনোসেন্ট এবং ভালো মহিলা খুঁজে পাওয়া যেত না। এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আনডাউটেডলি উনি তো একদম আল্লাহ তাআলা বলছেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ। হজরত ঈসা আল্লাহ রসুলের পর, বাট সবাই আমাদের যতগুলো নবী আছেন আল্লাহর অসম্ভব প্রিয় দেখে ওনারা
দুনিয়াতে এসেছিলেন। তো আমি সেভাবে যদি ওভাবে হিজাব করে ওভাবে করে পারতেছি না, কিন্তু আমি সব যারা হিজাব করে আমি তাদেরকে খুব রেসপেক্ট করি, এবং তাদের যে দ্য ওয়ে আই ডোন্ট নো উইচ ওয়ে দে আর মেনটেনিং দেয়ার রিলিজিয়ান কনসেপশন, বাট আমার কাছে মনে হয় যে যার যেভাবে ইচ্ছা করুক, কিন্তু সে তো আল্লাহকে তো মানে। আমি আমার চিন্তা ভাবনা থেকে আমি আল্লাহকে মানি, দ্যাটস ইট, এবং এর বাইরে আমি যাই না। এবং আমি মানুষ, এই বিষয়ে কোনো ডাউট নাই, হিউম্যান দেন এনিওয়ান। আল্লাহ যেভাবেই রাখুন, যে অবস্থায় রাখুন, মানুষ এবং আমি এটা। আর আমার নাম হচ্ছে সারা সুলতানা রহমান পাপড়ি, হোয়াট এভার, সবাই যার যার জায়গায় যেমন। এখন আল্লাহ আমার স্কিনটা ঠিক করে দিক, স্কিন একদম সম্পূর্ণ যে পুড়ে গেলে যেরকম হয়, এখানে কিন্তু বার্ন হচ্ছে, অলওয়েজ বার্নিং। বার্নিং কীরকম, এটা আগুনের বার্ন না, বা আগুনের তাপ, যেটা তাপের টেম্পারেচারের বার্ন না। এই টেম্পারেচার, দিস টেম্পারেচার টোটালি কামস ফ্রম ওয়ার, মানে উৎসটা কোথায়? উৎসটা হচ্ছে সেল মাসেলের যখন গঠনটা, স্ট্রাকচারটা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা স্ট্রাকচার যখন চেঞ্জ হবে, নিউক্লিয়াসের অবস্থান যদি চেঞ্জ হয় বা স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের স্ট্রাকচারটা চেঞ্জ হয়, তখন সেখানে ব্রাস্ট হয়ে যাবে। আর এটা নিউক্লিয়ার রিঅ্যাক্টিভিটির মতো, এবং হয়ে সেই জায়গাগুলোতে একদম ঝলসে হয়ে যাবে, একদম হিট হবে, প্রচণ্ড হিট হয়ে জায়গাটা একদম আগুনে পড়লে যা হয় তার থেকে অনেক বেশি পরিমাণে হিট হয়ে ওই জায়গাটা, মানে হিট হলে যা যা ইফেক্টগুলো হবে তাই অ্যাপিয়ার হয় ওইখানটায়। তো আমার বাড়িতে ওটা আমার দ্য ভেরি ইন্টারেস্টিং। যেমন হাড় কখনো চুলায় যদি সারাক্ষণও রাখে হিট দিয়ে, আগুন কিন্তু হাড়কেও গলাতে পারে না, কিন্তু এই নিউক্লিয়ার রিঅ্যাক্টিভিটি কিন্তু হাড়কেও গলা ফেলে। তো হোয়াট এভার, আমি তারপর মনে করি আগুনের মতো একটা ভালো জিনিস নেই, কারণ পৃথিবীতে আগুন আবিষ্কার, নিউক্লিয়ার রিঅ্যাক্টিভিটিতে রান্না, যেমন নিউক্লিয়ার রিঅ্যাক্টিভিটি কিন্তু মাইক্রোওভেনে এইটার নিউক্লিয়ার রিঅ্যাক্টিভিটির ফর্মুলা ইউজ হয়, বিকজ অফ মাইক্রোওয়েভের হিটটা কিন্তু ওইভাবে আসে, ওয়েভ যেটা আসে আর কি, ওটা কিন্তু আগুন এটার পিছনে দায়ী না। এবং অনেক কিছুই কিন্তু নিউক্লিয়ার রিঅ্যাক্টিভিটির কনসেপশন, বাট রেফ্রিজারেটর এখনও কিন্তু অন্যভাবে, এটা সিএফসি গ্যাসের মাধ্যমে, এটা ডিফারেন্ট মেকানিজম, কিন্তু মাইক্রোওয়েভের মেকানিজম কিন্তু আসছে কিন্তু সম্পূর্ণভাবে আপনার আমার সম্পূর্ণভাবে এসছে হইতেছে এই নিউক্লিয়ার রিঅ্যাক্টিভিটি, ওই মাসেল, মানে পদার্থের বা ম্যাটার্সের যে স্ট্রাকচারের চেঞ্জিংয়ের যে ফর্মুলা, এবং চেঞ্জ হলে যে হিটটা বেড়ে যায়, ওই ফর্মুলাটাকে কাজে লাগিয়েছে, যাতে ওই থিওরিতে গেলে এমন একটা মেকানিজম আছে, এমন একটা ফর্মুলা সেট করা আছে, যাতে এখানে আমি যাই দিব, পানি থেকে শুরু করে যে কোনো পদার্থের যে কোনো অবস্থাকে আমি মাইক্রোওভেনে যখন আমি নির্দিষ্ট ডিশে করে দিব, তখন সেটার হিট বৃদ্ধি পাবে অনুযায়ী, এবং সেটা আবার ফিক্স করাও আছে, ক্যালকুলেট করে টেম্পারেচার ফিক্স করা আছে, 1 মিনিট, 2 মিনিট, 30 সেকেন্ড, 10 সেকেন্ড, যে যার মতো দিয়ে সেটাকে তারা প্রিপেয়ার করতে পারবে তাদের ফুড। এই অ্যাপ্লিকেশান, এটা কিন্তু উইদাউট আগুন, বাট আগুনের মতো কোনো কিছু না। আগুনে যে রান্নাটা হয় আমরা খাওয়ার জন্য, সেটা কিন্তু কোনো কিছুতে হবে না। লাইক আমি যদি আজকে আমার পৃথিবীতে যদি আগুন আবিষ্কৃত না হতো, তাহলে মানুষ কিন্তু আজকে এই পর্যায়ে, সভ্যতার এই পর্যায়ে আসতে পারতো না। আগুনের সব অ্যাডভান্টেজ দিয়ে, ফায়ারের সব অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু আজকে এত পর্যন্ত আসছে। এসে ফায়ারের সামনে নিয়ে, ফায়ারের অ্যাডভান্টেজ নিয়ে বেঁচে থেকে, ভালো থেকে, মানুষ কিন্তু মাথার বুদ্ধি থেকে নিউক্লিয়ার রিঅ্যাক্টিভিটি, হ্যান ত্যান, এগুলা সব ভেরি গুড। এই বিষয়ে এটা যে একটা খুব উচ্চমাত্রার আইডিয়া, এটা বসে কোনো, আমি নিজে এটাতে হেল্পফুল, আই এম গেটিং হেল্পফুল ফ্রম দিস আইডিয়া, কারণ আমার মাইক্রোওয়েভ দিয়ে আমার সব কাজ চলে, খুব বেশি কিছু না, খুব অল্প সময়ে আমার প্রয়োজন, খাবার তৈরি হচ্ছে, তারপরে পানি সেট হয়ে যাচ্ছে, আমি পাচ্ছি। কিন্তু এটা তো অ্যাকচুয়ালি ন্যাচারাল না। আমার এখন টাকা নাই দেখে আমি পাচ্ছি না, কিন্তু আমার কাছে যদি টাকা থাকতো, তাহলে আমি প্রেফার করব আগুনে রান্না করা খাওয়া। আমি প্রেফার করব পানি যেটা পিউরিফাই করে সেটা আগুনে ফুটানো হোক, অথবা ইসে করে ইলেকট্রিক পিউরিফায়ার হোক, ওয়াটার পিউরিফায়ার যেটা, সেটাতে প্রেফার করব। তো মাইক্রোওভেনে দিচ্ছি বাধ্য হয়ে, বিকজ অফ হলো এখন রাইট নাও আই ডোন্ট হ্যাভ এনাফ ক্যাশ দ্যাট আমি একটা চুলা কিনবো, বা আই ডোন্ট হ্যাভ এনাফ ক্যাশ দ্যাট আমি একটা সিলিন্ডার নিয়ে আসবো, বা সিলিন্ডার মান্থলি যেটা 1,500 টাকা, ওইটা আমি এখন স্পেন্ড করতে পারছি না।
এছাড়া আরও অনেক রকম বিষয় আছে। তারপরে আমার শরীরটা যথেষ্ট ভালো না, অনেকগুলো প্লেট বাটি যদি করা যাবে, কাজ করা যাবে অনেক, কিন্তু একা একা তো কাজ করতে পারি না, একজন সাপোর্টিং হেল্পিং হ্যান্ড রাখা দরকার, সেটাও করতে পারছি না। কারণ হলো 2টা মিলা প্রায় 3,000 টাকা খরচ, এটা তো করে দেবে। এখন এই বাসাতে আবার শিমু আন্টি তো এই মাস পর্যন্ত মিতু আন্টি শিমু আন্টি মিলে টাকা হেল্প করলো 10,000 করে। সেই কারণে আমি এই বাসাটা এখনও রাখতে পারছি, কারণ আমার ফ্ল্যাট ভাড়া হলো 13,000 টাকা, মিতু আন্টির বাসার 10,000 টাকা যেটা দেয় সেটাতে 23,000 হয়, তারপরে আরও 10,000, কারণ ওইটা দিয়ে শুধুমাত্র বাসার বিল আর ভাড়া দিয়ে হয়ে যায়। তো আমার খাওয়া দাওয়া ট্রান্সপোর্টেশনের জন্য আরও এক্সট্রা 10,000 টাকা এখনও দিচ্ছে, কিন্তু ওটা বেশি দিন নিতে চাই না। এই জন্য আমি চাই যে নারটালার বাসার কাগজপত্রগুলো পেপার ওয়ার্কগুলো যে সম্পূর্ণ করতে পারি, তাহলে ওটার 50% অর্ধেকটা যদি 50% বা ওটার যেটা সাপোজ ওটার আসতেছে হইতেছে 0.004 বা 5 বা 4.5 হচ্ছে এটার অংশ আর কি, আমার আম্মুর যেটা আমার নামে ট্রান্সফার করতে হবে। তো এখন এইটার থেকে আমি অর্ধেকটা ছাড়তে চাচ্ছি, কারণ আমরা যদি এখানে বিল্ডিং করি, অ্যাপার্টমেন্ট করি, তাহলে সেক্ষেত্রে যে ফ্ল্যাটটা হবে সেক্ষেত্রে আমার ভাগে যদি 1200 স্কোয়ার ফিট আসে, তাহলে 1200 স্কোয়ার ফিটে 600 করে ভাগ করা যাবে। 600 স্কোয়ার ফিটে কিন্তু 2 বেডরুমের ফ্ল্যাট হয় ইজিলি। আর যদি আমার ভাগে আরও বেশি আসে, যদি আমরা সবাই মিলে ডেভেলপারকে না দিয়ে নিজেরা একটা হাই রাইজ করতে পারি 20 থেকে 23 তলা পর্যন্ত, 22-23 তলা পর্যন্ত, তাহলে তো অনেক ভালো একটা কোয়ান্টিটির স্কোয়ার ফিট আসবে। যদিও এটা খুব একটা ভেরি ইম্পসিবল থিঙ্কিং, বাট আফটার দ্যাট ইম্পসিবল হ্যাভ টু বি পসিবল। ইম্পসিবলকে অবশ্যই পসিবল করতে হবে, উই হ্যাভ টু মেক পসিবল দ্য ইম্পসিবল। সো এটাকে চেষ্টা করতে হবে যদি বেঁচে থাকি। দুনিয়া থেকে চলে গেলে তো কিছুই পারবো না, বেঁচে থাকলে সব কিছু সম্ভব। আর এই নতুন একটা কোম্পানির সাথে কথা হচ্ছে, যেটা হলো গোল্ড স্যান্ডস ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি এবং বিল্ডিং কনস্ট্রাকশন এবং হোটেল অ্যান্ড রিসোর্টস। তো দে আর ভেরি ইন্টারেস্টেড যে আমার সাথে একটা এগ্রিমেন্টে আসবে। তো এটা হলো আমার একটা 4th কোম্পানি হবে। তারপর আমি গ্রিনল্যান্ডে আবার যাব। এরকম অনেকগুলো কোম্পানিকে যদি আমি এনলিস্টেড করতে পারি, তারপরে আমি ইউনাইটেড স্টেটসে আরেকটা কথা, আমি কিন্তু এই পোটোম্যাক থেকে আমি ফোন পেয়েছি। আমি যে কি অসম্ভব খুশি, দ্য ইউনিভার্সিটি অফ পোটোম্যাক, একদম ফ্রম ওয়াশিংটন ডিসি, যেটা কিনা হোয়াইট হাউসের পাশে। তো ওইখানকার একটা সাবজেক্টের জন্য আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু আমাকে এই মুহূর্তে আইএলটিএস যদি আমি দিই, তাহলে আইএলটিএস দিলে 6 পেলেই ওরা অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু আইএলটিএস তো আমি এখন দিতে পারছি না, কারণ আইএলটিএসের জন্য অনেক টাকা লাগে। তো ওনারা আরেকটা সাবজেক্ট বলছে ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। I have to listen first, is this a master's program or a diploma? But I don't think so, because they don't have any diploma program, I didn't see. তো ওখানে যেটা আছে যে সম্পূর্ণ সব মাস্টার্স ব্যাচেলর, তো এটা তো ব্যাচেলরও না, ব্যাচেলর এখন আমি করা সম্ভব নাকি। আই হ্যাভ টু কমপ্লিট মাই, এটা 1 year বোধ ডিউরেশন মাস্টার্স, এমএ আর কি, এমএ ইন ইংলিশ। তো আল্লাহ করে যদি এটাতে আমার হয়ে যায়, তাহলেও একটা টাকা দিতে হবে, কত $17,000 বোধ হয় 2 বছরে। তো প্রথম বছরে আসবে হয়তো বা এটার হাফ করে, তার আবার 50% দিতে হবে, মানে 1 সেমিস্টার 6 মান্থের টাকা আমাকে দিতে হবে আগে, তাও আগে না, ভিসা হলে। তো আল্লাহ দেখা যাক। আমি এখন ওইটাতে প্রথমটাতে অ্যাপ্লাই করেছি, কিন্তু কিসের জন্য আটকে গেছি, আইএলটিএসের জন্য। তো ওইটাতে আমার ছেলেকে বলতেছিলাম, কিন্তু আমার ছেলে এখন ওই যে ধীমান এবং মালিহা মিলে যেতে চাচ্ছে ইংল্যান্ড, অক্সফোর্ডে, আর তাসিনও ওইটাই চাচ্ছে। হি ইজ নট মানে ইন্টারেস্টেড টু জয়েন মি আর কি, যে আমার সাথে যাওয়ার কোনো, আমার সাথে যে ইংল্যান্ডে যাওয়ার বা আমেরিকাতে যাওয়ার কোনো আগ্রহ পড়ে। আমার খুব ইচ্ছা ছিল যে কারণ আমি তো একটু ডিজাবেল টাইপের, কারণ আমি অনেক কাজ করতে পারি না, তো আমার কাছেও করে দিবে না। কিন্তু অনেক কাজ বলতে হলো, সাপোজ আমি একটা জায়গায় লেখাপড়া করতে গেলাম, মাঝে মাঝে আমাকে একটু বাজারে, ওখানে তো বাংলাদেশের মতো না যে এখানে যেমন সেনা শপিং কমপ্লেক্সে গেলাম, জিনিসপত্র কিনে নিয়ে আসলাম, ওখানে নিশ্চয়ই বাজারটা বেশ দূরে। তো ওইখানে যাইতে তখন দেখা গেলো যে ওখানে থাকলে আমি হয়তো বা তাসিন আব্বুকে বললাম যাবো 15 দিন পর সে যদি এখন আরেকটা সিটিতে থাকে সে তো আসতে পারবে না, বা অন্য কোনো দেশে থাকে। কিন্তু একই ইউনিভার্সিটিতে যদি আলাদা ডর্মে, আমার বাচ্চাটা যদি ওই আরেকটা ডর্মে থাকে, আমি আরেকটা ডর্মে থাকি, তাহলে দেখা যাবে যে বা আমি একটা লেডিস হোস্টেলে মেয়েদের সাথে শেয়ার করে থাকলাম, ওরা আর আমার আব্বা আবার আদির সাথে গেল, কিন্তু আমি ফোন দিয়ে বললাম যে আব্বু 7 দিন পরে যে আমার কিছু জিনিস লাগবে, তুমি একটু আমাকে দিয়ে যাও, এই জিনিসটা দিতে পারবে। এটার জন্য আমাকে বাইরে যেয়ে আবার ঘোরাঘুরি করতে হতে না। আমার ছেলে কিন্তু হাঁটতে পারতেছে, আমি কিন্তু এত বাইরে যেয়ে এত পারবো না, কারণ আমি এখনই আমার শারীরিক অবস্থা বেশি একটা সুবিধার না।
আমি তো আমার হাড় গলে গেছে, আমি অলমোস্ট ডিসেবল। তারপরও হাড় গলে যাওয়া ছাড়া এই যে হাড় গলে যাওয়ার জন্যই তো স্কিনের এই ইফেক্টগুলো হচ্ছে, না তো হতো না। হাড় যদি ভিতরে এই যে ঢুকে না যেত, এই যে হাড় এখান থেকে যদি হাড়টা যদি ভিতরে ঢুকে না যেত, এই যে এখান থেকে পুরো ঢুকে গেছে, এই যে পুরোটাই জন্য অ্যাপিয়ার হয়েছে এরকম। এই যে এখানে দেখলেও দেখা যায় এই জায়গাটার এদিকে চলে গেছে আর এই জায়গাটা এদিকে চলে আসছে, এই যে এরকম হয়ে গেছে। এটা কিন্তু বাইরে থেকে এটা মুখের জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতরে হাড় কিন্তু সেম এই অবস্থা। তো এটা তো এর থেকে বেশি ডিসএবিলিটি তো আর কিছু হইতে পারে না, এটা তো এক্সরে করলেই দেখা যায়। তারপরে আরও তো আছে, সারা বাড়িরই হাড় কিন্তু এরকম বিভিন্ন জায়গায় ভেঙে যাওয়া, বিভিন্ন জায়গায় যন্ত্রণাক্লিষ্ট হওয়া, সব ধরনের প্রবলেম। তো যেটাই হোক, আল্লাহ যাতে দ্রুত যাতে এটা মানে একটা ফিক্স করতে পারি, আর এটার জন্য চাই যেখানেই দিক। এখন সাপোজ ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ সেকেন্ড প্রোগ্রাম, মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যদি এই সাবজেক্টটাতে যদি দেয় ওনারা, সেক্ষেত্রেও তো আমাকে তো ন্যূনতম কিছু টাকা জোগাড় করতে হবে। যেরকম আমার 4-5 লাখ টাকার 5-6 লাখ টাকার মতো এখানে লাগলো, আর আমার যাওয়ার টিকিট, এই টাকাটা তো আমাকে জোগাড় করতে হবে। আর তার থেকে বড় কথা হলো আমার একটা জায়গা কিনতে হবে 5 কাঠার। আমার খুব ইন্টারেস্ট যে আমি একটা জায়গা কিনবো। জানি না আল্লাহ কী করবেন আর কি, আমি আই উইল ট্রাই মাই বেস্ট, বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখা যাক আর কি। তো যেখানেই কিনি, যদি নর্থ সাউথে ওরা না ইয়া করে, তাহলে সেক্ষেত্রে অন্যান্য আরও তো কয়েকটা কোম্পানি আছে, আমি ওদের সাথে বার্গেনিং করে আমি একটা 5 কাঠার প্লট কিনে নিব। আমাকে একটু অল্প টাকায় দিতে হবে, কারণ হলো আমি যে এটার জন্য আমার ফ্ল্যাটের অর্ধেকটা বিক্রি করা খুব জরুরি। জানি না আমি পাবো কিনা, কারণ যথেষ্ট যদি সঠিক কাউকে না পাই তাহলে তো কিনতে পারবো না। মানে সঠিক যদি কারোর ইয়া না পাই তাহলে তো আমি এটা কেনা সম্ভব না। দেখা যাক। আমি এদিকে মুখে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, যে এটাতে এখানে পুরো হাড় গলে দিক থেকে বেরোচ্ছে। এটা কিন্তু আগেও হতো, এই যে এখানে একটা হয়েছিল, তারপরে হাতে তো রেগুলার হয়, পায়ে হয়, সারা বাড়িতেই হাড় গলে বিভিন্ন জায়গা থেকে লিক করতে থাকে। তো এইবার আসছিল আমার মিতু আন্টি আসলো ঢাকাতে, মাসিয়াত, কোচি আঙ্কেল, ধীমানের প্রোগ্রামটা হইলো, ধীমান আব্বুর প্রোগ্রামটা, আমি ওটার ভিডিওটা করতে পারলাম না, এত মনটা খারাপ লাগতেছে। ওই প্রোগ্রামটা একটু ভিডিও করব, সেটা করা হলো না হুড়াহুড়ির জন্য। কিছুতে আমি আমার ফোন দিয়ে যে একটু আমি তুলবো, আমি এত অস্থিরতার মধ্যে। সেদিন আমার শাড়ি হারিয়েছে, আমার ছেলেটা আমাকে শাড়ি কিনে দিছিল, ছেলে আর ছেলের বউ মিলে প্রায় 5,000 টাকা খরচ হয়েছিল সব মিলে। শাড়ি আর ইয়াতে বেশি টাকা যায় নাই, সব মিলে প্রায় 4,000 টাকার মতো শাড়ি আর ব্লাউজ মিলে, কিন্তু আদার্স তো খরচ আছে, যাওয়া আসা, ওখান থেকে পিক করা, উঠানো, 2-3 বার করে যেতে হয়েছে। তো পুরো শাড়িটা বক্স ধরে আমি রিক্সায় রেখেছি, নাকি নিচে থেকে রেখে আমি চলে গেছি আরেক জায়গায়, নাকি টিকিট কাউন্টারে রেখেছে, কিচ্ছু বলতে পারবো না, কিছুই বলতে পারবো না। মানে এত হুড়াহুড়ির ভিতরে ছিলাম। আমার ছেলেটা ফোন দিয়ে খালি বলতেছে যাচ্ছ না কেন, যাচ্ছ না। এই হুড়াহুড়ির জন্য আমি রেখে ফেলছিলাম। তো এটার জন্য এরকম অবস্থা হয়েছে। তারপরে আরেকটা শাড়ি কিনতে হয়েছে, ওইটার টাকা আমার ছেলে আমাকে দিয়ে দিচ্ছে। আরেকটা শাড়ি কিনলাম, শাড়ি কিনে ওটার রেডিমেড একটা ব্লাউজ কিনে নিলাম। তারপরে যে দৌড় দিয়ে গেলাম, এত বেশি বিধ্বস্ত অবস্থা ছিল যে আমার আর মন মানসিকতা ছিল না যে আমি একটু ভিডিও করবো, কিন্তু একটু করা উচিত ছিল, করে কথা বলা উচিত ছিল। আমার ভাই বোনরা ছিল, মাসিয়াত সব ভিডিও করছে, কিন্তু সে আমাকে দিলই না। আমি এত রিকোয়েস্ট করলাম আমার ভাইটাকে, তারপরে দেখি আন্টি বলতেছে যে ওরা রেগে যাচ্ছে। বলে কেন রেগে যাবে, আমি তো এটা বুঝলাম না। আমি ওদের সবার, আমি বুঝলাম না বাংলাদেশের মানুষদের সবার মেন্টালিটিটা এরকম হয়েছে কেন। সবাই, এটা কিন্তু খালি আমার মিতু আন্টি ওরা তা না, সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ এরকম করে কেন। এটা দিস ইজ মাই লিগাল অ্যাক্ট। আমি সারা সুলতানা রহমান পাপড়ি। আমি সেপ্টেম্বরের 6 তারিখে জন্মাইছে। মেজর রানুর সাথে 15 বছর সংসার পরে ডিভোর্স হয়েছে। তারপরে সে মেজর রানুর আরেকটা বিয়ে করছে, ওইখানে তার একটা মেয়ে হয়েছে। সে, আমি আমার লাইফে বিয়ে করি নাই, 17 বছর আই এম স্ট্রাগলিং। রেসপেক্ট করতে না পারুক, বাট মানুষ হিসেবে আল্লাহ তালার আমি একজন বান্দা, আমি আল্লাহ তালার তৈরি একজন সৃষ্টি, সেটার তো সামান্যতম তো রেসপেক্ট রাখতেছে। তারা চাচ্ছে আমি খাই পড়ি, কিন্তু খাওয়া পড়া তো মানুষ অ্যানিমেলের জন্যও চায়। তো এইটা জিনিসটা তো বুঝতে হবে, কেন তারা এই কাজটা করবে। তারা, আমার ওইখানে প্রোগ্রাম হয়েছে, ওখানে আমি উঠাইতে পারি নাই, ও তো তুলছে, ভাই এত তুলছে, নিতেই পারলাম না। আমি এত রিকোয়েস্ট করলাম, ওইটা দিল না, বলে যে চার্জ নাই। আই ডোন্ট নো, আমি আবার রিকোয়েস্ট করবো, দেখা যাবো ওইটা পাঠায় কিনা। আজ পর্যন্ত পাঠালো না। ওটা পাঠালে তাদের রাগটা কেন উঠবে আমি এটাতে বুঝলাম না। কারণ আমার সাথে কী ধরনের, আমার সাথে তো কারো কোনো রিলেশনশিপ নাই। বুঝলাম যে মাসিয়াদের ভিতরে সাপোজ অন্য কেউ আসছে, কি হু উইল গো টু মাসিয়াত, হু উইল গো, তাদের কি কোনো সেন্স থাকবে না। আমার এই 17 বছর কি আমার কারোর সাথে রিলেশনশিপ আসছে, কেন আমার এটা অস্বীকার করবে, কী কারণে অস্বীকার করবে, এটা তো ঠিক না। I don't know why they are doing this.
মানে সবাই এটা এটা আমার ছোট ভাইটা অনেক ইনোসেন্ট, এটা ওর দোষ না। আমার ভাইগুলো সবগুলো, রুবায়াত, রায়হান, মিম, ভাই বোন যতগুলো আছে, তানিশা, তৃষা, তারপরে মাসিয়াত, শাফিনের বউ সাবিহা, সবগুলো ভালো, সুবাইয়া, ইনোসেন্ট এবং দে আর আউট অফ। কিন্তু তারপরও তাদের এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ওরা কাদের নির্দেশে করে, হু ইজ ইনসিস্টিং দেম, আই ডোন্ট নো। কিন্তু এটা আমার জন্য খুব একটা যন্ত্রণাদায়ক যে ওরা এরকম একটু ছোটো ভাই বোনরাদের কাছ থেকে এই সাপোর্টগুলো পাইলে খুব ভালো হয়। আমার তো একটা, আমার বাচ্চার একটা ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি আমার কাছে থাকলে আমি সারা জীবন এটা দেখতে পারতাম। আমি কয়দিন বাঁচবো আমি জানি না, আমি একটু দেখতে পারতাম, দেখে একটু খুশি থাকতাম, বাট এটা আমি পেলাম না। আমার ফোনটা গেছিলো আর কি, আর একটু যাক, রেকর্ড হচ্ছে এখনও, আল্লাহ কিছুক্ষণ রেকর্ড হবে। ফোনটা হাত থেকে পড়ে গেছিলো, বাট আমি আবার তুলে আবার সেট করে ফেলছি। এটা আমিই দেখবো, এটা তো নো ওয়ান উইল সি দিস, আমি একাই দেখবো। তো এখন আল্লাহ, দেখি মাসিয়াত ভাইয়াকে আবার বুঝাবো। আমি শিওর এটা মিমের কাছেও আছে, কারণ এটা তো ওদের প্রোগ্রাম, এটা ওদের কাছেও আছে, কিন্তু নো ওয়ান ইজ শেয়ারিং মি। অল্প একটু যেটা আমি পেয়েছিলাম, এটা ইসের কাছে রুবায়াতের ইয়ারটা বোধহয় দিয়েছিল ধীমানকে, ওটা আমাকে দিচ্ছে, আর কোনো কিছুই আমাকে দিচ্ছে না। ধীমানদের কাছে আছে, ধীমান, মাসিয়াত, রুবায়াত, রায়ান সবার কাছে কিন্তু আছে, কিন্তু দে আর নট গিভিং, দে আর নট গিভিং, আই ডোন্ট নো ভাই। মানে আমি যেটা সংসার করেছি, আমি একটা লিগাল মেয়ে, এখানে কেন ইলিগেসের কোনো কোশ্চেন ডাজেন্ট অ্যারাইজ কোনো রকমের। আমার কোনো হাজব্যান্ড নাই, আমি এমন কাউকে বিয়ে করি নাই যে আমাকে ধীমান তাসিন বাদে অন্য কোনো বাচ্চা কাচ্চা এসে আমাকে সৎমা বলবে। আই নেভার ডিড দিস। আমি একা আমার মতো সবভাবে আমি সাস্টেন করতেছি, বেঁচে আছি। তারপরেও এই জিনিসগুলো হয় সম্পূর্ণ, কেন হয়, কিসের জন্য হয় জানি না। সবাই মিলে একটুখানি সেন্সেবল হলে, একটু বুঝলে, যে বিশেষ করে আমাদের নিজেদের আত্মীয় স্বজনের ভিতরে যত রকম প্রেশারই থাকুক, আমি অনেক প্রেশার থাকে আমি জানি, তারপরে একটু যদি এটুকু বুঝলে ক্ষতি তো নাই। হোয়াট ক্যান আই ডু? এটা তো খালি আমি এত ভয়াবহ যন্ত্রণার ভিতরে আছি, সে আমার বাচ্চার একটা প্রোগ্রাম, আমার নিজের পেট থেকে হয়েছে, জন্ম দিছি আমি, আমার পেট থেকে হয়েছিল 9 পাউন্ড 10 পাউন্ডের কাছাকাছি এই ধীমান জন্ম, সেই বাচ্চাটা দিয়ে হয়েছে, তার একটা প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করছি, ওইটার ভিডিওটা আমার কাছে থাকলে এটা অন্যায়টা কোথায়? সবার কাছেই থাকে। আমার হাজব্যান্ড নাই, আমার আই ডোন্ট হ্যাভ এনি, আমার সেকেন্ড কোনো সংসার নাই, আমি একা একা আছি। তো এটা আমি দেখলে একটু আমার ভালো ফিল হয়। আমি ছবিগুলো দেখবো, আমার একটু ভালো লাগে। আমার সব ভাই বোন গেছে, তারপর আমাদের আর্মির 3 মেজর হারুনের 3 কোর্স মেটের ওয়াইফ আসছিল, হাসান ভাইয়ের মিসেস, মেজর হাসান ভাইয়ের 22 থেকে আর কি, মেজর হাসান ভাইয়ের মিসেস, মেজর আসিফের মিসেস লোমা, হাসান ভাইয়ের মিসেস জয়ন্তী ভাবি, লোমা ভাবি, আর হচ্ছে মেজর রহিমের মিসেস ইমা ভাবি, 3 জন আসছিল। আর সব অনেককে বলছিলাম, একজনকে মিস করে ফেলছি, এটা খুব খারাপ লাগছে, মন খারাপ হয়েছে। সেটা হচ্ছে পারভেজ ভাবি, জ্যাকি ভাবি। জ্যাকি ভাবি কিন্তু আমাদের মগবাজারেই, মানে ওদের বাবার বাড়ি, কিন্তু ভাবির সাথে কি আমি অতটা ক্লোজ ছিলাম না, কিন্তু ওরা অসাধারণ কাপল। ভাইয়ের সাথে আমার একবার দেখা হয়েছিল ওই সিটাডেল, ভাইয়ের কোম্পানির নাম খুব সম্ভবত সিটাডেল। তো ওরা তো মিরপুর চলে গেছে। তো আমার এটা ওদের নাম্বার ছিল, কিন্তু আমি নাম্বারটা ভাবির বলে যেটা আমি সেভ করেছি, ওটা যখন আমি ফোন দিলাম দেখি ভাই ধরলো, ভাই ধরে বললো যে ভাবির নাম্বার দিবে কিনা। তো আমি একটু, তখন বললো যে ওরা সবাই সব কোর্স মেট্রোয় মিরপুরে আছে, তো সবার নাম্বার আমি জোগাড় করতে পারিনি। আমি ওর কাছে যেগুলো ছিল ইমার কাছে, সেগুলো আমি ফোন করে সবাইকে মোটামুটি সবাইকে বলছি, যারা একটু ক্লোজ ছিল আমার। আর জাকিভাবে অত ক্লোজ ছিল না, কিন্তু ও খুব ভালো একটা মেয়ে, ওরা হাজব্যান্ড ওয়াইফ। আর মেজর হারুন কোর্স মেট্রো সবাই ভালো, মেজর হারুনও ভালো, বাট দ্য থিং ইজ আমার সাথে যায় নাই আর কি, রিলেশনশিপটা কন্টিনিউ করা নাই। আমি একা আছে, আমি তো একদম অদ্বিতীয় আমার জন্য, কারণ আমাকে কেউ বলবে না, আমাকে তো আমাকে বলতে হবে। এখন একজন মানুষ যেরকম বললো যে লোকে যাকে বড় বলে বড় সে হয়, এই কথাটা কিন্তু এই টাইপের এখন চলে না। লোকে যাকে বড় বলে বড় সে হয়, এই টাইপের কি বলবো বাগধারা বা এই টাইপের কথা কিন্তু এখন আর চলে না। এখন নিজেরটা নিজেকেই বলতে হবে, কারণ প্রত্যেকটা মানুষ এখন সবাই সবার এনিমি। আর আমার এনিমি কেউ নাই, কারণ হচ্ছে আমি এনিমি হওয়ার সময় আমি কারোর সাথে মিশি না। আমার ডিরেক্টলি যদি আমি একটা পরিবারে থাকতাম তাহলে আমার এনিমি বেরোতো, যেহেতু আমি একদম একা, এখানে এনিমির কোনো সুযোগ নাই। আর বাট যখনই আমি একটা কোনো কিছুতে যাবো, তখন কিন্তু পৃথিবীতে সবাই কেউ কাউকে দেখতে পাচ্ছে, সবাই সবাইকে সাড়া দিতে পছন্দ করে, একমাত্র আমি সেটা ছিলাম না। তো এই জিনিসটা হচ্ছে সত্য কথা, এটা বলাটা অন্যায়, এটা বলাটা এখন নয়। আরেকজন মানুষ আমাকে এটা মানবে না, আরেকজন মানুষ যখন বলতে আসবে তখন আমাকে আমার দোষ ধরবে, বলবে যে আমি এটা করছি সেটা করছি, বানায় বানায় বলবে, এরকম আমি 101টা এভিডেন্স দিতে পারি। কিন্তু
তো সো সেক্ষেত্রে একজনের কাছে তো আমাকে বড় করার কোনো সুযোগ নেই। সো আমাকেই আমারটা বলতে হবে। আমারটা যদি আমি না বলি, হু উইল ডিফাইন্ড? কেউ তো বলবে না। এই যে আমি আমার ছেলে, আমি 15 বছর বাংলাদেশ আর্মিতে ছিলাম, মেজর হারুনের ওয়াইফ ছিলাম। আমি একটা মাত্র মেয়ে, সুলতানা খোদেজা আফরোজার। আমরা এক ভাই এক বোন। আমার মায়ের পেটে আমরা 2 ভাই বোন। বাট সুলতানা খোদেজা আফরোজা আমার মা এবং আমার বাবা হচ্ছে মোহাম্মদ শামসুর রহমান, দুজন মিলে আমি একা একটা বাচ্চা। আমার আব্বা আবার বিয়ে করছে, সেখানে আমার 3 ভাই বোন, শুভ, ফরহাদ, ইফাত। আমার আম্মা আবার বিয়ে করছে, সেখানে আমার ভাই বাপি, আমার ছোট ভাই বাপি। টোটাল হচ্ছে এই স্টেট। তো এই স্টেটের ভিতরে এটা কি, এটা এই জিনিসটার জন্য আমার আইডেন্টিফিকেশন, যখন আমি বলবো যে না এটা আমার আইডেন্টিটি, আমি ওটা এগ্রি না, তখন আমি খারাপ হয়ে গেলাম সবার কাছে। তাহলে এটা দে কান্ট জাজ, তাদেরকে মানুষ জাজ করতে পারতেছে না। তারা নিজেদের স্বার্থটা দেখতেছে, সবাই নিজের সেলফিশের মতো দেখতেছে। এই যে আমার ছোটো বোনটা বললো না যে সেলফিশতা, সবাই সবাই স্বার্থটা দেখতেছে। স্বার্থটা দেখতে গিয়ে আমাকে অস্বীকার করতেছে। তো সেটা আমি কীভাবে মানবো? আই উইল নট অ্যাডমিট, আই উইল নট এগ্রি। আমার এই অবস্থা আমি কেন সরাবো? আরেকটা কথা হচ্ছে, আমার জায়গাতে অনেক আসতেছে, যা আসবে আমারটাকেও রেসপেক্ট করবে, তারটাকেও রেসপেক্ট করবে। এটা তো করার কোনো অর্থ নাই, এটা তো করার কোনো অর্থ নাই। তো এই জিনিসগুলো তো মানতে হবে, এই জিনিসগুলো তো বুঝতে হবে যে সবাই একটা মানুষের, বিকজ আই এম নট আস্কিং এনি হাই লেভেল এনিথিং। আমি তো কোনো টপ কিছু চাচ্ছি না, আমি কোনো কিছু টপে যেতে চাচ্ছি না। আমি আমার জায়গায় আছি, আই এম ইন মাই সেলফ। আমি আমার জায়গায় সম্পূর্ণ আছি, আমার তো এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমি আমার মতো আমার জায়গায় আছি। তো সো ভালো মন্দ যেটা আমার কথা না, আমি কারো অন্যায় করি না, আমি কোনো ক্ষতি করি নাই, তো সো আমি কেন খারাপ হতে যাব? আবার যে যেটা যেভাবে বলুক, তাই না? যে ভালো বা যে খারাপ সেটা যে বলুক। আর এখনকার যুগে আরেকটা জিনিস কি, মানুষ মানুষকে, আমি যেটা বুঝি, আমি মানে একটা মেয়ে বলছিল সেদিন, আরেকটা ভদ্রলোককে আর কি, আই ডোন্ট নো ওয়াই দে আর টেলিং লাইক দিস, বাট একটা জিনিস আমি বুঝি যে এখনকার যুগে যে অ্যাকচুয়ালি কেউ কারো না। আর প্রত্যেকটা বিষয় হচ্ছে, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ভালো হয়ে জন্মায়, সবাই ভালো পৃথিবীতে, কেউ ভালো, সবাই পৃথিবীতে ভালো হয়ে আসে, ভালো হয়ে জন্মায়। দুনিয়াতে মানুষ ইনোসেন্টলি, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ইনোসেন্টভাবে আসে মায়ের পেট থেকে। কিন্তু যখন জন্ম নেওয়ার পরে আস্তে আস্তে পরিবেশের কারণে মানুষ কিন্তু চেঞ্জ হয়। মানুষ আস্তে আস্তে অবস্থার পরিপ্রেক্ষিতে, প্রত্যেকটার পিছনে একটা করে লজিক আছে, যুক্তি আছে। এরকম অনেক কিছু আমরা যেটা দেখে মনে করি প্রচণ্ড খারাপ, প্রচণ্ড ভয়াবহ, হয়তো তার পিছনে একটা লজিক আছে। বাট আমার কথা হলো, যতই লজিক থাকুক, যে জিনিসটা আমার স্বার্থের এগেনস্টে যাবে, তো ওইটার জন্য আমি কোনো আমি আমার লাইফে আমার স্বার্থের এগেনস্টে কোনো কিছু ডিস্ট্রাকশন কখনো করি নাই। আই নেভার। ডিভোর্স হয়েছে, কিন্তু সেটাতে আমি একা, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। বাট আমার ক্ষতিটার সাথে আমি কাউকে কখনো মিক্স হইতে দিই নাই। আমি একটা জিনিস এনশিওর করছি যে মেজর হারুন এবং আমার ধীমান তাসিনের কোনো ক্ষতি হবে না, এবং তার এগেনস্টে আমি একটা স্টেপ নিই নি। এটাকে কোনো রিওয়ার্ড তো দূরে থাক, প্রশংসা তো দূরে থাক, উল্টা এটা যদি বলতেছে যে তারা আমি অন্যায়কারী। তো এইটুকু জাজ করাই, জাজমেন্টই যখন পাওয়া যাবে না, তখন এটা নিয়ে কথা বলাটাই অমূলক। বেস্ট হতেছে এইসব বিষয়কে ইগনোর করা। এই টাইপের কোনো বিষয় হলে একদম ইগনোর করতে হবে। যাদের ভিতরে জাস্টিফিকেশন নাই, জাজ করতে পারে না কোনো কিছু, এমনি এমনি বলতে থাকে, তাদেরকে ইগনোর করতে হবে। এবং যে কদিন আমি বেঁচে আছি ঠিক, আমি কারণ আমি জানি আমি তো অন্যায় করছি না, আমি কারো ডিস্টার্ব করিনি, কাউকে কোনো গণ্ডগোল করিনি। এখন মানুষ তাদের নিজেদের চাহিদার জন্য, নিজেদের প্রয়োজনে তাদের এক একটা করে স্টেট সৃষ্টি করবে, সব লেভেলে, অল লেভেল থেকে তৈরি করবে। তারপরে সেই স্টেটের কারণে তারা স্বার্থপরভাবে তারা আমাকে করবে, দোষারোপ করতে থাকবে, বা আমাকে ওই ভিতরে আমি কেন যাচ্ছি না, বা ওই কাজটা আমি কেন করছি না, তাদের স্বার্থের জন্য আমি কেন একটা নেগেটিভ কাজে যাচ্ছি না, বা তাদের স্বার্থের জন্য আমি কেন একটা ভুল কাজ করতেছি না। ভুল করলে তারা খুব খুশি, ভুল না করলে তখন আর খুশি না, তখন তাদের ভেতরে মাথা খারাপ। আমাদের দেশের বহুত লোক আছে এই জিনিসগুলো, মেন্টালিটি কত হোয়াট এভার, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, এই টাইপের মেন্টালিটি নিয়ে যদি চিন্তা করতে যাই, তাহলে পৃথিবীতে আমরা অল্প দিন বাঁচি, খুব অল্প দিন বাঁচি। এগুলো নিয়ে চিন্তা ভাবনা করলে মানুষের বেঁচে থাকাটা বিষময়, অসহনীয় হয়ে যায়। এই জন্য এইসব জিনিস চিন্তা করতে নেই, এগুলোকে ইগনোর করতে হবে। এই টাইপের যখনই চোখের সামনে আসবে, ওটাকে ইগনোর করতে হবে। যেমন আমি আগামীকাল সকালবেলা উঠে আমাকে বাসে যেতে হবে, কোর্টে জাজ কোর্টে যেতে হবে, একটা উকিলের সাথে কথা বলতে, আমার নানুর বাসার ফ্ল্যাটের জায়গার অংশ নিয়ে। আমি জানি না এটা নিয়ে কতটুকু কী কাজ করতে পারে, ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমাকে যাইতে হবে। এখন যাওয়ার সময় আমাকে বাসে উঠতে হবে, বাসে অনেক রকমের কথাবার্তা শুনতে হবে, লোকজনের কথাবার্তা শুনতে শুনতে যেতে হবে। তো যখন শুনবো, যখনই যে জিনিসগুলো আমার এগেনস্টে যাবে, ওটাকে আমাকে ইগনোর করতে হবে, এবং সম্পূর্ণ ব্রেন থেকে সরাই দিয়ে আমাকে আমার যে নিজের ভালো যেটা, এই সমস্ত গণ্ডগোলের ভিতরে যেটা শুধুমাত্র যতক্ষণ আমার জানা, যতক্ষণ আমি দুনিয়া থেকে চলে না যাচ্ছে, যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে নিয়ে না যাচ্ছে, এইটুকু আমার ভিতর থেকে
আমার নিজের ভালো চাইতে হবে, নিজে কীভাবে ভালো থাকবো, নিজে কীভাবে সুন্দর থাকবো, নিজে যে আর কারো ক্ষতি হবে না, সবাই ভালো থাকবে, আমিও ভালো থাকবো, এই ভালো চিন্তাগুলা নিয়ে তারপর যাবো। কোনো আরেকজনের ক্রিটিসাইজ করা, এগুলোর ভিতরে আমি ছোটোবেলা থেকে এমনিতেও ছিলাম না, এখন তো আরোই না। আমাকে কেউ প্রেশারাইজড করলে আই উইল নট টেল, আমি আমি এগুলোতে মানে জয়েন করি না। ভালোর জন্যই বলতেছে, অথবা একজন আমার ভালোর জন্য বলতেছে। সাপোজ আমার একজন কম্পোনেন্ট বা আমার আসলে কম্পিটিটর কেউ না, এখন মেজর হারুনের ওয়াইফ আমার কম্পিটিটর না, কারণ তার মেজর হারুনের সাথে আমার ডিভোর্স হওয়ার পরে মেজর হারুন বিয়ে করছে। ওই ভদ্রমহিলার সাথে কম্পিটিটর বলতে হতো যদি আমার এমন হইতো যে মেজর হারুনকে আমিও বিয়ে করতে চাইছিলাম, দিদির লেফটেন্যান্ট হারুন সেও বিয়ে করতে চাইছিল, সে পার্সন আমি পাই নাই তখন। বাট যখন তার সাথে তার বিয়ে তখন মেজর হারুনের সাথে আমার ডিভোর্স হয়েছে এবং মিউচুয়ালি ডিভোর্স হয়েছে। সো মেজর হারুনের ওয়াইফ আমার কম্পিটিটর না। তো সো তার সম্পর্কে একটা কথা হইলে আমি খালি আমার যদি কেউ কিছু বলে তখন আমার কাছে একটা জিনিস মনে হয় সে ভালো না মন্দ এটা তো আমার জানার প্রয়োজন নাই। আমার কথা হলো আমাকে দেখতে হবে যে ধীমান তাসিন ঠিক আছে কিনা আর মেজর হারুন ঠিক আছে কিনা। মেজর হারুন যদি তার সাথে ভালো থেকে থাকে আলহামদুলিল্লাহ, আমার তো কোনো দরকার নেই এগুলো নিয়ে মাথা ঘামানোর। সো আই উইল নট জয়েন উইথ দিস। এটা শুধু মেজর হারুনের ওয়াইফ না, ফর এনি ওয়ান। আমার ছেলের বউ আছে মারিহা, তার সম্পর্কেও কেউ কিছু বললে আমি এটা অ্যালাউ করবো না, বা তার বাবা মা আছে। তারপর আমার আন্টিদের, আমার 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 খালারা আছে, শিমু আন্টি, মিতু আন্টি, ওদের মতো মেয়ে হয় না। আন্টিরা অসাধারণ, ছোটোবেলা থেকে মন থেকে তারা অনেক ভালো, অনেক ইনোসেন্ট। ওদের এগেনস্টে কেউ কিছু বলবে আই উইল নট অ্যালাউ। আমার খালতো ভাই বোনরা আছে, রুবায়াত, রায়ান, মিম, মাসিয়াত, তানিশা, তৃষা, শাফিন। আমি আমার ভাই বোনদের বকা দিলাম, একটা বড় হয়ে একটা শাসন করলাম, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু অন্য কেউ ওদের সম্পর্কে একটা বাজে কথা বলবে আই উইল নট অ্যাডমিট, আমি এটা অ্যালাউ করবো না। আমি আমার ভাইদের ভালো চাই, আমি আমার বোনদের ভালো চাই, আল্লাহ চাইলাম ওদের ভালো রাখে এবং ওদের সাপোর্টে আমি সবসময় কথা বলবো। সাপোর্টের ক্ষেত্রে আমার মামাতো ফুফাতো ভাই বোনদের কথা বলবো, ফুফাতো চাচাতো ভাই বোনদের কথা বলবো, কিন্তু আমার খালাতো মামাতো ভাই বোনরা আগে আসবে, কারণ যেহেতু আমি এখানে বড় হয়েছি। একদম মানে আমি শেমলেসলি বলছি, আমি জানি যে একসময় হয়তো আমি একদম একা হয়ে যাবো, আমার ধারে পাশে কেউ থাকবে না। যদি নাও থাকে, একদম সব যদি আমার খালাতো ভাই বোনরা চলে যায়, আমি একদম একা হয়ে যাই, তাও আমি আমার জীবনের সবচেয়ে বড় সময়টা আমি আমার আম্মার নানুর বাসায় আম্মার কাছে কাটিয়ে আম্মার কাছে থেকেছি। তো যদি আমার মার কাছে যেহেতু আমি ছিলাম, আমার আম্মার কাছে, আমার নানুর বাসায় আমার আন্টিদের সাথে ছিলাম, তো সো আমি যদি একসময় ওদের থেকে ডিটাচ হয়ে যদি আমি একা হয়ে যাই, আমি একদম দূরে চলে যাই, আমি যদি বেঁচে থাকি, মারা গেলেও তার এগুলো নিয়ে কোনো কথা আসবে না, যদি বেঁচে থাকি, আফটার দেন আমি কিন্তু কখনোই মানে বেঁচে যদি থাকে আমি তাদের এগেনস্টে বলবো না, বিকজ অফ আমার এই ছোটোবেলা থেকে এই পর্যন্ত আসায় আন্টিদের অবদানের থেকেও বড় হচ্ছে তারা অনেক ভালো, যেটা আমি দেখেছি। দে আর ইনোসেন্ট। তারা অনেক রাগের মাথা অনেক কিছু বলে, রাগের মাথা মানুষ অনেক কিছু বলে, বাট তারপরে বেসিক্যালি তারা ভালো, অনেক ভুল বোঝে, এটাও একটা বড় ধরনের তাদের অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, এই বিষয়ে কোনো ডাউট নাই। কারণ সবাই মিলে যা প্র্যাকটিস করতেছে তাদেরকে বাধ্য এটাতে পার্টিসিপেট করতে হয়, বাট ওইটা ভুল, তারপরে পার্টিসিপেট করতে হয়। কিন্তু এই ভুলটা যখন আমি বলবো তখন দে উইল নট অ্যাডমিট। তো বাট তারা কিন্তু বুঝতেছে যে দ্যাট ইজ নট রাইট, বাট হোয়াট এভার, তারপরে তাদেরকে পার্টিসিপেট করতে হয়, বিকজ সারা সমাজ ওটাকে মানে এভরি ওয়ান ইজ, মানে প্রত্যেকটা মানুষ পৃথিবীর ওইটা ফলো করতেছে বা ওইটা প্র্যাকটিস করতেছে। তো সো এখন এটা আমি এক্সপ্লেন আর করতে চাই না, কারণ এক্সপ্লেন করে এটা ক্রিটিসাইজ হবে, এটা কারো না কারো পক্ষে যেতে হয়। আই ডোন্ট লাইক দিস। তো যেই কয়দিন বাঁচবো একটু আর ভালো মতো শান্তিতে বাঁচতে চাই। শান্তির চেয়ে বাঁচা মানে পিস, নট বিচ। বিচ আর ফিচ, ইভেন আমাদের সমুদ্র সৈকত যে বিচ, সেটাও কিন্তু ডগ বিচ। ডগ বিচ কিন্তু যেটা আমরা ডগের যে লেডিকে যেটা বিচ বলি, ডগের মেয়ে ফার্মকে, বাট সেটা কিন্তু খুব ভালো একটা ভালো মানে অনেক কুকুরদের মতো প্রাণী, কিন্তু ভালো প্রাণী কিন্তু নাই। কুকুরের অনেক পরে কিন্তু বিড়াল কিন্তু কুকুরের ধারে কাছ দিও না, কিন্তু বিড়ালকে আমার আল্লাহ রসুল পছন্দ করতো, এই জন্য এটা একটা আলাদা স্পেশাল, খুব সুন্দর একটা প্রাণী। আর কুকুর হচ্ছে যেরকম দেখতে সুন্দর, এবং সেই সাথে যেটা হচ্ছে তার অসম্ভব, তাদের অনেক কোয়ালিটিস আছে যেটা মানুষের ভিতরেও নাই। বাট তারপরও মানুষ তো মানুষই, আর গরু, ছাগল, কুকুর, বিড়াল ওটা তো আলাদা দেয়। কোনোটা সাবসাইড করার বা করার কোনো সুযোগ নাই। আসলে সবাই আল্লাহ তাআলার, সবাই খুব সুন্দর, আল্লাহ তাআলার সৃষ্টি এই পৃথিবীতে, সবাই ভালো, সবাই সুন্দর। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই বেঁচে থাকুক, সবাই যাতে কোনো ঝামেলা না হয়। আর আমার এই বাসাটায় আমি কয়দিন থাকতে পারবো জানি না, কারণ আমার টাকা এই আন্টিদের কাছ থেকে যদি এই এক্সট্রা যদি 10,000 টাকার সাপোর্টটা না পাই, আমার যদি ফ্ল্যাটের একটা ব্যবস্থা হতো না, আমি যদি জায়গা কিনতে পারতাম, ওখানে আমি আন্টিদের জন্য একটা ফ্লোর রেখে দিতাম, 2 আন্টির জন্য, শিমু আন্টির, মিতু আন্টির জন্য। আগাগুলো অনেক আমার মাকে সাপোর্ট দিচ্ছে, আমাকে সাপোর্ট দিচ্ছে, প্রচুর সাপোর্ট দিয়েছে।
কিন্তু আমি যদি আজকে যদি আমার মানে এই বাসাটা ছেড়ে দিলে আমি এখন কবে যাবো বুঝতেছি না। আমি এখন যাই আমার মিতু আন্টির সাথে একটু আলাপ করতে, মিতু আন্টির উচিত ইমিডিয়েট আমার সাথে কথা বলা, মিতু আন্টির সাথে আমার একটু আলাপ করা দরকার, আর শিমু আন্টির সাথে আলাপ করতে হবে যে আমি এই বাসাটা কন্টিনিউ, কারণ টাকা যদি তারা বলতেছে প্রতি মাসে দেয়, রাগের মাথায় বলুক কিন্তু আমাকে তো কম্পারেটলি বলতে হবে, স্পেসিফিকলি তো আমাকে জানাইতে হবে, কারণ আর আমাকে কাউন্ট করতে হবে, কারণ আমাকে টাকা দিচ্ছে তারা, আমার আম্মু মারা গেছে 9 মার্চ মাস থেকে টাকা দিচ্ছে, ওটা কাউন্ট করে দেখবো যে কয় টাকা আন্টিরা দিচ্ছে। এই জন্য আমার খুব দ্রুত আবার ফ্ল্যাটের অর্ধেকটা বিক্রি করে আমার হাতে টাকা এসে একটা জায়গা কিনে রেখে, যাতে করে ওরা যদি আরও 5 বছরও দেয় এই টাকাটা সম্পূর্ণ ওদের ওই বাসার ফ্ল্যাটের মাধ্যমে উঠে যায়। এটা ওদের জন্যই ভালো হবে, ওর বাচ্চাদের জন্য ওরা একটা অ্যাসেট হবে, এটা বিক্রি করে দিতে পারবে ওরা ভবিষ্যতে। আর যদি না হয় তাহলে টাকা দিয়ে আমি ওটাকে টাকায় ক্যাশ করে আমি ওদের হাতে দিয়ে দিব সম্পূর্ণ টাকা, তারা এগ্রি অ্যাডমিট করুক আর না করুক, এগ্রি হোক বা না হোক, আই উইল ট্রাই মাই বেস্ট যে তাদের কীভাবে এটা রিফান্ড করা যায়। আমার আম্মুর জন্য তারা অনেক করছে, এই টাকাটা বাপ্পিরা না আমাকে ফেরত দেওয়া উচিত। তো আমার যে পোর্শনের যে টাকা সেটা আমি ওটার সাথে অ্যাড করে, আমাকে যে এখন দিচ্ছে অ্যাড করে, এটা আমি আই উইল রিফান্ড এভরিথিং আই উইল রিফান্ড টু দ্যাম। আল্লাহ যাতে আমাকে সে পর্যন্ত বাঁচায় রাখে, এবং আমার যে প্ল্যানগুলো আছে ওগুলো যেন প্ল্যান বলতে হলো আমার বিজনেস ইনভেস্টর নিয়ে আসা, তারপরে ইনভেস্টররা এখানে বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করবে, তারপরে কোম্পানিতে ইনভেস্ট করার পরে যেই ট্রানজ্যাকশন ফার্স্ট বা যে ট্রানজ্যাকশনটা হবে, লেনদেনটা হবে ল্যান্ড বাই সেলার পারচেজিংয়ের, সেখান থেকে আমার যে বেনিফিটটা আসবে ওখান থেকে আমার ল্যান্ড কিনতে হবে। আর আন্টিদের টাকা সবার আগে আমার যে আলম ভাবিদের টাকা, শাহিন ভাইয়ের টাকা, মকসুদ ভাইয়ের টাকা, তারপর ট্রেস ব্যাংক, তার ট্রেস ব্যাংক, SCB, চার্টার্ড, তারপর ঢাকা ব্যাংক। আবার আমার মৌকুফ হয়েছে 2টা লোন, একটা হলো আশার থেকে নিয়েছিলাম, ওই লোনটা মৌকুফ হয়েছে, আর আরেকটা লোন হচ্ছে ইসের থেকে নিয়েছিলাম। আমি নিজেও কিন্তু আশা বসলে, বিকজ আমি 6 সেপ্টেম্বর জন্মাইছি, বাট আমার থেকে অনেকে লোন নিচ্ছে, কিন্তু সেটা কিন্তু মুখ, কিন্তু আশার থেকে যে আমার লোনটা আসছিল টোটাল আমি বোধহয় 1,20,000 মানে 2 লাখ টাকা নিয়েছিলাম, বাট ফেরত দিয়ে দিয়েছিলাম প্রায় 1 লাখ টাকার উপরে, 80,000 টাকা বা 90,000 টাকা এরকম পাওনা ছিল। ওটা আর ওই যে বিজনেস বন্ধ হয়ে কারোর জন্য আর হয়নি, কিন্তু ওখানে যেই ভদ্রলোক আমাকে দিচ্ছিল, যে ম্যানেজার, পরবর্তীতে উনি কিন্তু একজন উকিল হয়েছে এবং উনি প্র্যাকটিস করেন বলতে খুব সম্ভবত সিলেটে। তো উনি যেটা বললো যে খুব সম্ভবত এটা হয়ে গেছে আর কি, মানে ওটা সম্ভবত না, এটা মৌকুফ করা হয়েছে, এটার ব্ল্যাক ব্যাংকের লোনটা, কিন্তু বাকি সবগুলো লোন আমাকে রিফান্ড করতে হবে, আই হ্যাভ টু। সেই সাথে আমার আন্টিদের যে এতগুলো বছর টাকার পয়সাগুলো দিল, আল্লাহ যেন আমাকে সেটার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাকে সেটার স্ট্রেংথ দেন, আমি যেন সব কিছু বেঁচে থাকতে পারি, সব কিছু করতে, আমার মাকে যাতে আমি ফেরত নিয়ে আসতে পারি, আম্মা যাতে হজটা করতে পারে, আমি যাতে হজ এবং উমরা করতে পারি, এবং ইউনাইটেড স্টেটসে পড়তে যেতে পারি, এবং আমাকে সফলভাবে বাসার অর্ধেকটা করে বাকি নানুর পাশে এখানে অংশ রাখতে হবে, অর্ধেকটা মানে ওইটাই আমার একটা অংশ হবে, এবং সেই অংশটাতে যাতে আমি ভবিষ্যতে ফ্ল্যাট হলে আমি যাতে নানু বসে একটা ফ্ল্যাট রাখতে পারি আমার বাচ্চাদের জন্য, আর একটা জায়গা কিনে রাখলাম, আর দেশের বাইরে থেকে লেখাপড়া করতে পারি। তো দোয়া করবেন আপনারা সবাই। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই বাই।